নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। রেড রোড থেকে সোজা এসএসকেএম, কুচকাওয়াজের মাঝে অসুস্থ 39 পড়ুয়া, ছুটে গেলেন মমতা। সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিরাট বদল জিএসটিতে, দীপাবলিতে উপহার প্রধানমন্ত্রীর। স্বাধীনতা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে আইএসএফ এবং টিএমসি ঝামেলা, তপ্ত ভাঙড়। লেপ্টোস্পাইরোসিস আক্রান্তের সংখ্যা ছিল 144, ইঁদুর জ্বরের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন চিকিৎসকরাও। স্বাধীনতা দিবসের দিন দিল্লিতে হুমায়ুনের সমাধি চত্বরের কাছে দুর্ঘটনা, ভেঙে পড়ল এক ভবনের ছাদ। ডাকাত রানী এবং তার পর্ষদরাই এই ঘটনার জন্য দায়ী, চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে আক্রমণ শুভেন্দুর। লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের সঙ্গে লড়ছে অসম, স্বাধীনতা দিবসে ফের বিতর্ক উস্কালেন হিমন্ত। রাতারাতি শাসক হয়ে গেলেন বিরোধী, সুপ্রিম রায়ে কয়েক বছর পর পাল্টে গেল পঞ্চায়েত ভোটের ফলাফল। ত্রিপুরা থেকে আগরতলা, তারপর বিয়ে করে ভারতীয়, গ্রেপ্তার বাংলাদেশি। রক্ত দিয়ে বিচারের দাবি, স্বাধীনতা দিবসে পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর। নবান্ন অভিযানে পুলিশকে মারধর, সিসিটিভি খতিয়ে দেখছে খড়দহে, গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। ফের ইসরায়েলি সেনার হামলায় মৃত্যু মিছিল গাজায়, অন্তত 31 প্যালেস্তাইনের মৃত্যু। এবারে এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। স্বাধীনতা দিবসের সকালে এসএসকেএম এর ইমার্জেন্সি ওয়ার্ডে হঠাৎ করে বাড়ল তৎপরতা, ঢুকলো একের পর এক অ্যাম্বুলেন্স, উত্তেজনার ছাপ চিকিৎসকদের মুখে। কিন্তু কি এমন হলো? হঠাৎ করেই শান্ত সকালে কেন তপ্ত হয়ে উঠল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 35 জন পড়ুয়া। রেড রোডের 79তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিলেন তারা। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যেই পড়ুয়াদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছিল উচ্চ পদমর্যাদার চিকিৎসকরাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভার্মাও। কি কারণে অসুস্থ হলো পড়ুয়ারা, সেই নিয়ে হাসপাতালের তরফে এখনো কিছু জানানো যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রোদের তাপে এই অবস্থা হয়েছে তাদের। কারণ এই অসুস্থ পড়ুয়ারাই যোগ দিয়েছিলেন রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায়। সকাল থেকে একটা তপ্ত আবহ, গরমে জ্বালা পোড়া, মাঝে 2-1 পশলা বৃষ্টি নামলেও তাপ খানিক মিনিট টেকেনি। তারপরেও আবার বেড়েছে তাপ, আর তখনই রেড রোডের অনুষ্ঠানে পা মেলান পড়ুয়ারা। অনুমান, আবহাওয়ার পরিবর্তনেই শরীর দুর্বল হয়ে পড়ে তাদের। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী অনেকের অবস্থা এখন স্থিতিশীল। তবে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, অসুস্থ পড়ুয়ার সংখ্যা 39 জন। স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিএসটিতে বড় সংস্কারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সরলীকরণ করা হবে জিএসটি ব্যবস্থার, কমবে সাধারণ মানুষের উপরে চাপ। এদিন লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দিওয়ালিতে বড় উপহার পাবো আমরা। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে, 8 বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামান্য পণ্যের যে করের বোঝা ছিল তা অনেকটা কমিয়ে দেওয়া হবে। অনেক উপকার হবে এমএসএমতে, নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা হয়ে যাবে, এতে দেশবাসীর সুবিধা হবে। প্রসঙ্গত 2017 সালের 1 জুলাই কেন্দ্রীয় সরকার জিএসটি এনেছিল। 8 বছর বাদে সেই জিএসটি ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তিনি জানান, একটি হাই পাওয়ার্ড কমিটি তৈরি করা হয়েছে জিএসটি রিভিউয়ের জন্য। রাজ্যগুলির সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আজ ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে, ভারতের সেই লক্ষ্য অর্জন করবে। তিনি নিজেই লালকেল্লা থেকে এই খবর শোনাবেন। আজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, অর্থনীতি মজবুত রয়েছে, ম্যাক্রো ইকোনমি মজবুত রয়েছে। ইউপিআই ব্যবস্থার প্রশংসাও করেন তিনি। স্বাধীনতা দিবসের দিনেও রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম ভাঙড়ের রাজনৈতিক মহল। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুর খাঁপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার জাতীয় পতাকা উত্তোলন করতে আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অন্যদিকে একই জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর তা নিয়েই নাকি যত ঝামেলা। অভিযোগ, পতাকা তোলাকে কেন্দ্র করে প্রথম দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, তারপর তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ নওশাদের লোকজনের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। বাংলায় নতুন আতঙ্কের নাম লেপ্টোস্পাইরা। জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসনও। জ্বর, পেটের সমস্যা সহ একাধিক উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের রিপোর্ট সামনে আসার পর চিকিৎসকদের চোখ কপালে।
বৃহস্পতিবার রাতে পাওয়া খবর অনুযায়ী লেপ্টোস্পাইরোসিস রোগে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। বুধবার পর্যন্ত সংখ্যাটা ছিল 73। রাতে সেই সংখ্যা ছুঁয়েছে 144। ইঁদুর থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেকরমারি সহ 8টি গ্রামে ইতিমধ্যেই 73 জন লেপ্টোস্পাইরোসিস বা ইঁদুর জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার ওই গ্রাম থেকে নতুন করে আরও 91 জনের রক্ত নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেই রিপোর্টে বৃহস্পতিবার এসে পৌঁছায়। রিপোর্ট দেখে চোখ কপালে ওঠে স্বাস্থ্যকর্তাদের। দেখা যায় 91 জনের মধ্যে 71 জন ইঁদুর জ্বরে আক্রান্ত। নতুন করে আরও একজন স্ক্রাব টাইফোসিস রোগে আক্রান্ত হয়েছেন। এটি ইঁদুরবাহিত বলেই জানা যাচ্ছে। তবে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে ম্যারাথন বৈঠকের পর ফার্ম কর্তৃপক্ষকে ওই নির্দেশ দেওয়া হয়, যদি ফার্ম কর্তৃপক্ষের দাবি তাদের ফার্ম থেকে রোগ ছড়ায়নি। বিশেষজ্ঞদের অনুমান, হ্যাচারিতে প্রচুর পরিমাণ মুরগির বিষ্ঠা জমছে, সেখানেই আনাগোনা বাড়ছে ইঁদুর ছুতোর। সেই ইঁদুর থেকেই ছড়াচ্ছে রোগ। স্বাধীনতা দিবসের দিন দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর হুমায়ুনের সমাধিস্থলে চত্বরের কাছে এক জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে খবর। শুক্রবার দিল্লির নিজামউদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধিসৌধ কমপ্লেক্সের কাছে একটি বাড়ির একাংশ ধসে পড়ে। দিল্লির ফায়ার সার্ভিসের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে অন্তত 8 থেকে 9 জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে ওই এলাকায় দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। জানা যায়, প্রায় 16 শতাব্দীর এই সৌধ নির্মাণের নির্দেশ এসেছিল হুমায়ুনের প্রথম স্ত্রীর নির্দেশে। এদিকে বিশাল কুমার নামে এক প্রত্যক্ষদর্শী পিটিআইকে বলেন, আমি হুমায়ুনের মার্জারে কাজ করি। আওয়াজ শুনে আমার সুপারভাইজার দৌড়ে এলেন। আমরা জনগণ এবং প্রশাসনকে দেখেছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং বিড়ালের অ্যাম্বুলেন্সও। পরে এনডিআরএফ উদ্ধার কাজে যোগ দেয়। উল্লেখ্য, দিল্লির পুরনো কেল্লার খুব কাছেই তা অবস্থিত। দিল্লির নিজামউদ্দিন পূর্ব এলাকায় অবস্থিত মোগল আমলের এই স্মৃতিসৌধ কিভাবে তা ভেঙে পড়ল সেই নিয়ে উঠছে প্রশ্ন। প্রচণ্ড মানসিক চাপে এসএসসির এক চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে আর.এন. টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। চাকরি বাতিলের পর থেকেই সেই মানসিক যন্ত্রণায় ছিলেন তিনি, এটাই বলছে তার পরিবার। আর.এন. টেগোর হাসপাতালে সকাল থেকেই তার মৃত্যু হয়। বিরোধী দলনেতা বলেন, একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক, যিনি আদিবাসী সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ করছেন। এর পাল্টা এখন ইকোসিস্টেম যিনি আছেন সরকারি দলের বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি অমুক তমুক। হ্যাঁ, আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট মেরে দিয়েছেন, কিন্তু এরকম একজন অল্প বয়সী শিক্ষক সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার বারেবারেই বলেন, অনেক টকশো জার্নালে বলেন, আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে এসে বলেন হাইপার টেনশন একটা বড় কারণ। একটা ইয়ং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না। হাইপার টেনশন আসে কেন, কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষ হলেও ডাকাত রানী তার পর্ষদরাই এই ঘটনা ঘটিয়েছে। এদিকে মুকুন্দপুরের আর.এন. টেগোর হাসপাতালে 4 নম্বর এক্সিট গেটে সকাল থেকে অপেক্ষা করছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পরবর্তী সময় একজন চাকরিহারা শিক্ষক এসে জানান, ওই গাড়িতেই তোলা হয়েছে সুবলের দেহ। অর্থাৎ পুলিশ কোনো কিছু না জানিয়েই সেই দেহ নিয়ে চলে যাচ্ছিল, এমনই অভিযোগ করেছেন তারা। তাদের আরও অভিযোগ, পূর্ব পরিকল্পিত যেভাবে অভয়ের ক্ষেত্রে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল পুলিশের তরফে, এক্ষেত্রেও তারা সেই প্রয়াস করেছিল। এরপর সিগন্যালের কাছে এসে যখন গাড়ি আটকান, তখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে সববাহী গাড়ি আটকে দেন। এরপর সেই গাড়ি ঘিরে মিছিল করে মুকুন্দপুরের মেইন রোড ধরে বাইপাসের দিকে এগোতে থাকেন। স্বাধীনতা দিবসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, উত্তর পূর্ব ভারতে এ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের জন্য ক্ষতিকারক এবং অনুপ্রবেশ। এখানে বাংলাভাষী মুসলিমদের দিকে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছে রাজনৈতিক মহল। হিমন্ত বলেন, জাতীয় পতাকার চেতনা আমাদের একত্রিত করেছে। আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি শান্তিপূর্ণ পরিবেশ এবং গত কয়েক বছরে অর্জিত অগ্রগতির পটভূমিতে। সবাইকে অনুরোধ করছি, সর্বদা দেশের মর্যাদা রক্ষা করুন। শর্মার দাবি, গত ৭৮ বছর ধরে অনুপ্রবেশকারীদের সঙ্গে আপোষ করেছে অসম। এর ফলে কিছু জনসংখ্যাগত পরিবর্তন শিকড় গেড়ে বসার সুযোগ পেয়েছে। মুখ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, অসমের মানুষ নীরব থাকলে কামাখ্যা মন্দিরের পাহাড় দখল হয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রীর এই কড়া মন্তব্য গত বছরের স্বাধীনতা দিবসের মন্তব্যের পুনরাবৃত্তি। তিনি তখন বলেন, বাংলাভাষী মুসলিমদের অসম দখল করতে দেব না। তবে 2026 সালের মার্চ এপ্রিলে হবে বিধানসভা নির্বাচন। তার আগেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। মাঝে কেটে গিয়েছে 3টে বছর। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে একের পর এক আদালতে পেরিয়েছে চলেছে শুনানি। অবশেষে সুপ্রিম হস্তক্ষেপে ঘুরে গেল মোড়। জেতা প্রার্থী রাতারাতি পরিণত হলেন প্রধান বিরোধী নেতায়।
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা শুনানি শুরু হয়েছিল বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি এন কাটেশ্বর সিং এর বেঞ্চে। 2022 সালে হরিয়ানায় হওয়া পঞ্চায়েত নির্বাচনে পানিপত জেলার বুয়ানা লাখো গ্রামে হেরে যাওয়া প্রার্থী মোহিত কুমার নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে গিয়ে মামলা দায়ের করে। নিম্ন আদালতে শুরু হয় শুনানি। চলতি বছর নিম্ন আদালতে পরাজিত প্রার্থী মোহিত কুমারের দাবি অনুযায়ী পুনরায় ইভিএমে পড়া ভোট গণনার নির্দেশ দেয়, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টে দ্বারস্থ হন 22-এর নির্বাচন জয়ী কুলদীপ সিং। প্রধান পক্ষেই যায়। নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে হাইকোর্ট। তবে গণনার পর দেখা গেল হেরে যাওয়া প্রার্থী মোহিত কুমার 51 ভোটের ব্যবধানে মোট 1051 ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে কুলদীপ সিং পেয়েছেন 1000টি ভোট। ইতিমধ্যেই পানিপথে ডেপুটি নির্বাচনী আধিকারিককে 2 দিনের মধ্যে জয়ী প্রার্থী ঘোষণার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। ধৃতের নাম মিজান মিয়া, বয়স 42। শুক্রবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ সূত্রে খবর, মিজান 22 বছর আগে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে আগরতলা ঢোকেন। তারপর সেখানে সে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আই কার্ড তৈরি করান। পরে তিনি স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন এবং তাদের এক মেয়েও রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে তিনি চেন্নাইতে পরিযায়ী শ্রমিক হিসাবে বেশ কয়েক বছর কাজ করেছিলেন। দিন কয়েক আগে আগরতলায় থাকাকালীন তিনি বিজেপি সরকারের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। তার নজরে আসে বিজেপি নেতার। অভিযোগ, বাংলাদেশিরা এইভাবেই সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে, এখানে নকল পরিচয়পত্র তৈরি করে এখানে থাকছে, অথচ সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করে। আবার ভোট দিয়ে এখানে রাজনৈতিক কর্মকাণ্ডে শামিল হচ্ছে। এই জিনিস বরদাস্ত করা হবে না। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন পুরুলিয়ায় জেলাশাসকের দপ্তর চত্বরে এক শিল্পপতির আত্মহত্যার চেষ্টা। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই জেলাশাসক দপ্তরে আসেন শিল্পপতি দীনেশ আগরওয়াল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্লেড দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করেন ওই ব্যক্তি। যদিও কর্তব্যরত পুলিশ কর্মীরা কোনোভাবে দীনেশকে ধরে ফেলেন এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ওই ব্যবসায়ীর অভিযোগ, জেলা ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতি বেড়েছে। তবে জমি অবৈধভাবে ভেস্টেড জমি হিসাবে রেকর্ড করানো হয়েছে, এতে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই প্রসঙ্গে আরও দাবি, এই বিষয়ে অভিযোগ জানাতে একাধিকবার জেলা শাসকের দপ্তরে আসেন, জেলা শাসকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু বারবার ব্যর্থ হন। আর সেই কারণে কার্যত এক প্রকার বাধ্য হয়েই স্বাধীনতা দিবসের দিনেই জেলা শাসকের দপ্তরে এসে রক্ত দিয়ে বিচার চাওয়া বলে দাবি ওই ব্যক্তির। বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করেছেন। কোনোভাবেই যাতে আদিবাসী জমি বেনিয়মের মধ্যে দিয়ে সাধারণ মানুষের হাতে না যায়। সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে এসে ওই বিষয়ে জেলা প্রশাসনকে কড়া বার্তা দেন প্রশাসনিক প্রধান, কিন্তু আদেও তা মানা হচ্ছে না। এদিনের ঘটনায় তা স্পষ্ট। কাদম্বিনীর মা বাবাকে ডাকা নবান্ন অভিযানে পুলিশের মারধর। ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে খড়দহ থেকে একজন গ্রেপ্তার করল নিউ মার্কেট থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম নীতিশ সিং, বাড়ি উত্তর 24 পরগনার খড়দহে। নবান্ন অভিযানে পুলিশ কর্মীকে হেনস্থা এবং মারধরের ঘটনায় গ্রেপ্তারি বেড়ে দাঁড়ালো 3। নবান্ন অভিযানে গিয়ে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই জগদ্দল নৈহাটি থেকে 2 জনকে গ্রেপ্তার করেছিল নিউ মার্কেট থানার পুলিশ। সেই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খড়দহ পিকে বিশ্বাস রোডে গোপন অভিযান চালায় নিউ মার্কেট থানার পুলিশ। অথচ শুক্রবার ভোরবেলা নীতিশ সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নিউ মার্কেট থানার পুলিশ। প্রসঙ্গত, গত 9ই আগস্ট শনিবার রাজ্যে করে নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানের ডাকে যোগ দিয়েছিলেন বহু মানুষ। রাজনৈতিক দলের নেতারাও দলীয় পতাকা ছেড়ে মিছিলে হেঁটেছিলেন। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। পাশাপাশি পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে লালবাজার তরফে। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় পার্ক স্ট্রিটে। সেখান থেকেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুদূর যাওয়ার পর পুলিশি বাধা পেয়ে পার্ক স্ট্রিটে অবস্থানে বসে পড়েন তিনি। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা ঘটে। ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা। অন্তত 31 জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 13 জন ত্রাণ সংগ্রাহক। এদিকে গাজায় অনাহারে বলির সংখ্যাও বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে অনাহারে, এমনই দাবি গাজার স্বাস্থ্য দপ্তর। এদিকে শোনা যাচ্ছে ইসরায়েলি সেনা পুরোদস্তুর হামলা চালিয়ে যাচ্ছে। বলে রাখা ভালো, হামাস এবং ইসরায়েল সেনার অসম যুদ্ধে ইতিমধ্যেই গাজার 75% অংশ নিজেদের দখলে নিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল। এই অবস্থায় বাকি 25% অবিলম্বে দখল করতে বদ্ধপরিকর নেতানিয়াহুর দেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সেনার অনুমান, এই 25% অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণ্যবন্দীদের। 2023 সাল থেকে ইসরায়েল এবং হামাসের নয়া সংঘাতের সূচনা। তবে সম্মতি দেওয়া হলেও ইসরায়েলি সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।